लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। तो আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। এসআইআর মানে সর্বনাশ। এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं। কেন 1 মিনিট এই পুরনো কথাগুলো, পুরনো ডায়লগগুলো শোনানোর কথা ভাবলাম বলুন তো? কারণ এটা দেখাতে চাইছি আপনাদের যে কে কি বলেছিলেন গত 2 মাস আগে এবং আজকের পরিস্থিতিটা ঠিক কি। নেতারা নেত্রীরা ডায়লগ মারার সময় একবারও ভাবেন না যে 2 মাস পরে এই ডায়লগটার কি অবস্থা হবে। মোটামুটি ভোটের চিত্র একেবারে কিছুটা হলেও পরিষ্কার হয়ে গেছে, যে কবে নাগাদ ভোট হচ্ছে, কোন সময় ভোট হবে, কিছুটা হলেও চিত্র পরিষ্কার। এখনো অফিসিয়ালি সাংবাদিক সম্মেলন হয়নি, তবে আপনারা যেটা জানতে চাইছেন, অনেকেই জানতে চাইছেন, বিশেষ করে যারা বাইরে আছেন, পরিযায়ী শ্রমিক, দেশের বাইরেও যারা আছেন, 2-1 জন জানতে চেয়েছেন, রাজ্যের বাইরে যারা আছেন, একেবারে ডেট বলতে না পারলেও চিত্র অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ভালো করে শুনুন ঠিক এই রাজ্যে কবে ভোট হচ্ছে। যেটুকু আজকে অফিসিয়াল ডিক্লারেশন হলো, একেবারে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, তাতে পরিষ্কার বলা হয়েছে যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে। এখানে যেটুকু দেখতে পাচ্ছি, হিয়ারিং অফ দ্য নোটিশ সার্ভ হয়ে যাবে 14/2 এর মধ্যে, স্ক্রুটিনি হয়ে যাবে 21/2 এর মধ্যে, রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন বুথ ঠিক হয়ে যাবে 25/2 এর মধ্যে, চেকিং অফ হেলথ প্যারামিটার্স বুথগুলো কিরকম অমুক তমুক 27 তারিখের মধ্যে, ইলেকট্রাল রোল ফাইনাল পাবলিকেশন 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর 1 মার্চ এবং 2 মার্চ ইসি হাই অর্থাৎ দিল্লি থেকে ইলেকশন কমিশনের অফিসাররা আসবেন, হাই লেভেলের টিম আসবে। 1 এবং 2 তারিখ তারা থাকবেন। এখানে ফিজিক্যাল মিটিং হবে সমস্ত জেলা শাসকদের সঙ্গে, কমিশনারদের সঙ্গে, পুলিশ সুপারদের সঙ্গে এবং এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে, নিরাপত্তা কর্মীর অফিসারদের সঙ্গে। 1 এবং 2 তারা দিল্লি ফিরে যাবেন। তারা দিল্লিতে গিয়ে ইলেকশনের ফুল বেঞ্চ যারা আছে তাদের সঙ্গে কথা বলবেন। খুব বেশি হলে 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ 1-2 এরা এখানে রিসার্চ করবেন, সবার সঙ্গে বৈঠক করলেন। তারা 2 তারিখের মধ্যে ফিরে যাচ্ছেন। 5 থেকে 6, 4-5-6 এই 3 দিনের মধ্যে ইলেকশনের ফুল বেঞ্চ আসছেন, অর্থাৎ গণেশ কুমার সহ বাকি যারা মুখ্য নির্বাচনী আধিকারিক যারা আছেন প্রত্যেকে তারা আসছেন 5 থেকে 6 মার্চের মধ্যে। তারাও এখানে ফাইনাল সবকিছু দেখে যাবেন, মিটিং করে যাবেন। তারা দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করবেন। সেই ডেটটাও মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে। ওই 7 থেকে 9 এর মধ্যে এরা দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন। যেদিন প্রেস কনফারেন্স করে ভোটের দিন ঘোষণা করবেন, ওই 8, 9, 10 এই 3টে দিনের মধ্যে, তার পরের দিন থেকে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। অর্থাৎ খুব বেশি করেও যদি আমরা ধরে নিই, তাহলে 10ই মার্চ ইলেকশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন এবং ভোটের দিনক্ষণ ঘোষণা করবেন এবং সেই দিন থেকে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার মোটামুটি আমরা যেটা আভাস পাচ্ছি, 10ই মার্চ যদি আদর্শ আচরণবিধি লাগু হয়, প্রেস কনফারেন্স হয়, তাহলে এপ্রিলের 10 তারিখের পর থেকে এপ্রিলের শেষ অবধি যে কোনো সময় এই রাজ্যে ইলেকশন হবে। এবার এই সময়টা এই রাজ্যে কখন ইলেকশন হবে সেটা হচ্ছে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর, এখানকার যিনি সিইও মনোজ আগরওয়াল পরিষ্কার দিল্লিতে নির্বাচন কমিশনকে মোটামুটি জানিয়ে দিয়েছেন যে আমরা 1 দফায় ভোট করার জন্য প্রস্তুত। অর্থাৎ 294টা আসনে 1 দফায় ভোট করা যেতে পারে। মনোজ আগরওয়াল ইতিমধ্যেই এই যে এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেগুলো আছে, আধা সামরিক বাহিনী যেগুলো আছে, সিআরপিএফ, সিআইএসএফ, অন্যান্য যে বাহিনী আছে, তাদের সঙ্গে মনোজ আগরওয়াল একটা প্রাথমিক কথা বলেছেন যে এই রাজ্যে ভোট করানোর জন্য 2000 কোম্পানি সিকিউরিটি লাগবে। জেনারেলি এক কোম্পানিতে 100 জন থাকেন,
মানে 2000 কোম্পানি, মানে বুঝতেই পারছেন 2 লাখের বেশি নিরাপত্তা কর্মী লাগবে যারা ভোটটা সুষ্ঠুভাবে করাতে পারবে। এটা সংখ্যা আরো বাড়তেও পারে, কমসে কম 2 লাখ লাগবে, মানে 2000 কোম্পানি লাগবে, এটা সংখ্যা অনেকটা বাড়বে। ফলে এখানকার নির্বাচনী আধিকারিক প্রস্তুত, সেই প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে। জ্ঞানেশ কুমার এবং তারা ফুল বেঞ্চ এটা হিসেব করে দেখছেন। তবে এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তরের অনেকেই এখন মনে করছেন যে মনে হয় এক দফায় হবে না, এক দফায় হতেও পারে, যার একটা সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন যদি ঠিক করে এক দফাতে নির্বাচন করবে, হতেও পারে, যেহেতু এখানকার নির্বাচনী আধিকারিক প্রস্তাব দিচ্ছেন। তবে এখানকার নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, তারা মনে করছে যে এক দফায় হয়তো হবে না, কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 3, তার বেশি হবে না। গত বিভিন্ন ভোটের মতন আমাদের রাজ্যে 6 দফা 8 দফা ভোট হবে না, এক দফাতে ভোট হবার সম্ভাবনা রয়েছে, ম্যাক্সিমাম হলে 2 থেকে 3 দফা। এবং সেক্ষেত্রে এই যে বললাম, ভোটার তালিকা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে 28শে মার্চ, 1 থেকে 2 ইলেকশন কমিশনের বিশেষ বেঞ্চের লোকজন আসছে, হাই লেভেলের টিম। তারপর আসবে ফুল বেঞ্চ ওই 5 থেকে 8-এর মধ্যে। এরা 9 থেকে 10 মার্চের মধ্যে দিল্লিতে আদর্শ আচরণবিধি চালু হবে, প্রেস কনফারেন্স করবেন। এরপরে মনে করা হচ্ছে যদি এক দফাতে ভোট হয়, সেক্ষেত্রে ওই 22 থেকে 25-এর মধ্যে এক দফাতেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, 28 বা 29-এ কাউন্টিং হবে। যদি 2 দফায় ভোট হয়, তাহলেও ওই 20 থেকে 25-এর মধ্যে, 20 থেকে 26-এর মধ্যে 2 দফার ভোট হবে, এপ্রিলের শেষের মধ্যে ভোটের রেজাল্ট ঘোষণা হবে। যদি 3 দফায় ভোট হয়, ম্যাক্সিমাম 3 দফার বেশি ভোট হবে বলে নির্বাচনী আধিকারিকের দপ্তর আশাই করছে না। ম্যাক্সিমাম 3 দফা, মিনিমাম 1 দফাতে ভোট হতে পারে, সিদ্ধান্ত হবে। 3 দফাতে যদি ভোট হয়, তাহলেও ওই এপ্রিলের 15 থেকে এপ্রিলের ওই 25-26, ওই 12 দিন। 3 দফাতে ভোট হলে আপনারা বুঝতেই পারছেন মিনিমাম 3-4-12 দিন লাগবে। তাহলে এপ্রিলের 15 থেকে ওই 27, এই 26-27 এই সময়ের মধ্যেই 3 দফাতে ভোট হবে, এপ্রিলের শেষের দিন এই রাজ্যে গণনা হয়ে যাবে। এই হচ্ছে এখনকার ফাইনাল অবস্থা। 1 দফাতে ভোট হলে এপ্রিলের 24-25 করে ভোট হবে, 28, 29, 30-এর মধ্যে কাউন্টিং রেজাল্ট বের হবে। যদি 2 দফায় ভোট হয়, ওই একই হবে, 20-25, কাউন্টিং হবে 28, 29, 30 এর মধ্যে। 3 দফায় যদি ভোট হয়, তাহলে ওই ম্যাক্সিমাম ওর পর থেকে ওই 3 দফায় ভোট হবে, এপ্রিলের 26 অব্দি ম্যাক্সিমাম ভোট হওয়ার সময় রয়েছে। সেক্ষেত্রে শুরু হবে হয়তো ওই এপ্রিলের 12 থেকে 12-13-এর মধ্যে শুরু হবে, 25-26-এর মধ্যে 3 দফায় ম্যাক্সিমাম ভোট হতে পারে, এপ্রিলের শেষে একেবারে গণনা হবে। আপনারা জানেন 5ই মের মধ্যে নতুন সরকার করতে হবে। ফলে এপ্রিলের শেষের মধ্যে যে একেবারে নির্বাচন কমপ্লিট হয়ে যাবে, এটাই মনে করছে নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার আসি কিছুটা বিতর্কে। কি বিতর্কে এসছে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্ক করছেন যে আমরা তো মাইক্রো অবজারভার দিতে রাজি হয়ে গেছিলাম, তারা এখনো লিস্ট পাঠাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 মাস ধরে বলে আসছেন ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ কমিটি, হোয়াটসঅ্যাপ ইলেকশন কমিশন। যিনি 2 মাস ধরে বলে এলেন হোয়াটসঅ্যাপ নির্বাচন কমিশন, সব কাজ নাকি হোয়াটসঅ্যাপে সারা হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার হোয়াটসঅ্যাপে তালিকা পাঠাচ্ছেন নির্বাচন কমিশনকে। 8000 কতজনের তালিকা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন? এরা নাকি মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবে। অথচ আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর মাইক্রো অবজারভার চাইনি। তারা সুপ্রিম কোর্টের মামলা দেখে, হিয়ারিং দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে দেশের সর্বোচ্চ আদালত এটা কি চলছে, কে ভুল বোঝাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন ভুল বোঝাচ্ছে। মাইক্রো অবজারভার চাওয়াই হয়নি। নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কোনোদিন বলা হয়নি মাইক্রো অবজারভার ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার বাদ দেবে। এই কাজটা করবে ইআরও এবং এআরও চাওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা দেয়নি, খুব কম সংখ্যক ইআরও এবং এআরও নিয়ে কাজ করতে হয়েছে, ফলে মানুষকে ডকুমেন্টস নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছিলেন, কারণ তিনি জানেন তার জেতার সম্ভাবনা এবারে নেই। ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, হিন্দু বাঙালির ভোট পাবে না, শিক্ষিত মুসলিম সমাজের ভোট চলে যাচ্ছে, হুমায়ুন কবির ভোট ভাঙবে, নওশাদ সিদ্দিকী, আসাউদ্দিন ওয়াইসি ভোট কেটে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার আশা একেবারেই কম। তাই এই হিয়ারিং এর জন্য রাজ্যের মানুষকে তিনি খেপিয়ে দিতে চাইলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে। তিনি কর্মী দিলেন না, সরকারি অফিসার দিলেন না। কোর্টে গিয়ে হিয়ারিং হলো যে বাইরে থেকে মাইক্রো অবজারভার আসছে, তারা নাম বাদ দেবে, আমরা তো মাইক্রো অবজারভার দিতে পারি, এখনো নাম আসেনি, হোয়াটসঅ্যাপে নাম এসছে।
এরা কি করবে? নির্বাচন আধিকারিকের দপ্তরের লোকজন যারা আধিকারিক আছে তারা আসছেন, কারণ 14 তারিখ হিয়ারিং শেষ হয়ে যাচ্ছে। স্ক্রুটিনি বাকি যা কিছু হবে 28 তারিখের মধ্যে ফাইনাল ভোটার তালিকা ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নাকি মাইক্রো অবজার্ভার পাঠাচ্ছে, তাও আবার হোয়াটসঅ্যাপে। কি কাজ এদের? কিচ্ছু কাজ নেই, পুরোটাই লোক দেখানি। বাংলার মানুষকে লাইনের মধ্যে দাঁড় করে দিলাম, সময় নষ্ট হলো, মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপে গেল, বিজেপির বিরুদ্ধে খেপে গেল। যদি এভাবে ভোট তৃণমূল পেতে পারে, এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে। এই 8,500-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। তিনি কর্মী দেননি, তাই হিয়ারিং এ মানুষকে দাঁড়াতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে। আজকে একেবারে সমস্ত চিফ ইলেকট্রাল অফিসারদের নির্দেশ পৌঁছে গেল, এনুমারেশন ফর্মের ব্যাপারে, সবকিছু ব্যাপারে সমস্ত অফিসিয়ালি নির্দেশ চলে গেছে। এবং আজকে আরো একটা জিনিস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বাধা দিচ্ছিল যে এই যে আমাদের এখানে চিফ সেক্রেটারিজ বা অন্যান্য চিফ সেক্রেটারিজদের কেন অন্য রাজ্যে পাঠানো হবে, আজকে ইলেকশন কমিশন পরিষ্কার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে দ্য চিফ সেক্রেটারিজ অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল এরা কিন্তু নির্বাচনের কাজে অন্য রাজ্যে যাবে। এবং এদিকে আসামে গেলে 20 তারিখ অব্দি থাকতে হবে, 20/5, কেরালায় গেলে 23/5 অব্দি থাকতে হবে, পুদুচেরি গেলে 16/6, 15/6, তামিলনাড়ুতে থাকলে 10/5 অব্দি এদের ডিউটি থাকবে, ওয়েস্ট বেঙ্গলে 7/5 থেকে ডিউটি থাকবে, ডিউটি থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 7/5 অব্দি রাখা হয়েছে, কারণ 5ই মের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি মে মাস যাবেই না, এপ্রিলের শেষের দিনের মধ্যে কাউন্টিং কমপ্লিট হয়ে 1-2 দিনের মধ্যে ফাইনাল প্রার্থী তালিকা, মানে কারা বিধায়ক হচ্ছে তাদের তালিকা নির্বাচন কমিশন সবাইকে জমা দিয়ে দেবে। এই হচ্ছে এখনকার অবস্থা। এবং আজকে দিনে সবচেয়ে সেই সেরা প্রশ্নটা, তাহলে কত নাম বাদ গেল? অনেকে আবার শুধুমাত্র এই প্রশ্নটার উপর জোর দিচ্ছেন, কত নাম বাদ গেল। কত নাম বাদ গেল এখনো নির্বাচন কমিশনের দপ্তর থেকে বা আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিচ্ছু জানানো হচ্ছে না। আমরা ওখানেই পড়ে আছি যেখানে ছিলাম, অর্থাৎ 58,20,000 মানুষের নাম বাদ গিয়েছিল। বাকি আমরা দেখতে পেলাম এই যে শুনানি হলো, প্রায় 1.5 কোটির উপর মানুষকে ডাকা হলো, তার মধ্যে প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ শুনানিতে হাজির হয়নি। অর্থাৎ এই 58,20,000 প্লাস 5 লাখ 63 লাখের কাছাকাছি হচ্ছে। এবং এখানেও হিয়ারিং এ কয়েকজন সার্টিফিকেট নিয়ে আসেনি, এই সংখ্যাটাও প্রায় 15,000 মতন। এবার কতজন বাদ যায়, অর্থাৎ বাদ যাওয়ার পরিমাণ এখনো কিন্তু ওই আমরা 64 লাখের কাছাকাছি আটকে আছে। এবার এই যে স্ক্রুটিনি, হিয়ারিং, সমস্ত কিছু চেকিং এর পর কত ভুয়ো ভোটার বাদ যায় সেটাই এখন দেখার। আমরা প্রথম থেকে বলে এসেছি 1 কোটির কাছাকাছি যদি ভুয়ো ভোটার বাদ যায় তবে জানতে হবে এই রাজ্যে এসআইআর কিছুটা ঠিকঠাক হলো। কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যেটা এখন অব্দি আভাস পাচ্ছি যে এই 64 লাখ যেটা বাদ গেছিল সেটা তো গেল, বাকি এরপরে এই সংখ্যাটা 75 লাখের কাছাকাছি যাবে বলে মনে হচ্ছে, বা ততটাও যাবে কিনা খুব সন্দেহ আছে। অর্থাৎ এই রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হলো না, যে যেমন পারলো বিএলওরা নিজের নিজের এলাকায় ম্যানেজ করে দিল। কিন্তু তবু 75 লাখ ভোটার যদি বাদ যায়, আপনারা দেখেছিলেন আমি আপনাদের হিসাব দিয়েছিলাম, 58 লাখ ভুয়ো ভোটার বাদ গেল, মানে প্রত্যেক বিধানসভা থেকে প্রায় 20,000 করে। যদি 75 লাখ ভোটারও বাদ যায়, ভাবুন হিসেবটা একবার, 294টা আসন, 75 লাখ ভোটার, যদি 30,000 করে গড়ে ভোটারও বাদ যায়, তাহলেও এই ইকুয়েশনটা আপনারা মাথায় রাখবেন। 63টা আসনে 2021-এর বিধানসভা নির্বাচনে 1 থেকে 5,000-এর মধ্যে 23টা আসনের ফলাফল হয়েছিল, তৃণমূল সব কটাতে জিতেছিল 23টা আসনে। 1 থেকে 10,000-এর মধ্যে ভোটের ফলাফল হয়েছিল প্রায় 93 থেকে 94টা আসনে। রেজাল্ট ঘুরে যেত 1 থেকে 10,000-এর মধ্যে এই ব্যবধানটা। আর এবার গড়ে 30,000 35,000 করে ভোটার এক একটা বিধানসভা কেন্দ্র থেকে বাদ গেল। কে সুবিধা পাবে, তৃণমূল না বিজেপি? লড়াই কিন্তু এবার দুতরফেই হবে। সিপিএম শুধু ভোট কাটার জায়গায় থাকবে, বাকি মুসলিমদের এই যে দল হচ্ছে, মোহাম্মদ সেলিম, আসাউদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, মুসলিমদের দল ওই ভোট কাটা তালি থাকবে। কে কোথা থেকে ভোট কাটবে তার উপর অনেকটা ইকুয়েশন নির্ভর করছে, কিন্তু লড়াই কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি।
আর এবার যদি পরিবর্তন না হয়, বাংলার ভোটাররা, বাংলার মানুষরা যে নিজের পায়ে কুড়ুল মারবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। সব দিকেই এই দলটা একেবারে ব্যর্থ একটা প্রশাসন, নাটকবাজি ছাড়া আর কিচ্ছু নেই। আর প্রশাসনে দেখেছেন আপনারা গত 5 বছর ধরে চুরি, দুর্নীতি এবং তোষণবাজি ছাড়াও কিছু নেই। দেখেছেন তো বাজেট হয়েছে মাদ্রাসার উন্নয়নের খাতে প্রায় 6,000 কোটি টাকা, আর বাকি শিক্ষা খাতে লবডঙ্কা। বিজ্ঞান চর্চায় 80 কোটি টাকা, মাদ্রাসায় 6,000 কোটি টাকা। এই টাকা কারা পায় বছরে? গত বছরও ছিল প্রায় 5,000 কোটি টাকার উপরে। এই টাকা কাদের পকেটে যাচ্ছে? মুসলিমদের তো উন্নয়ন বলে কিছু হচ্ছে না। তাহলে এই যে প্রতি বছর 5-5,500 কোটি টাকার বাজেট হচ্ছে, এই 5-5,500 কোটি টাকা কাদের পকেটে যাচ্ছে? প্রশ্ন করবেন না আপনারা? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এই চোর, দুর্নীতিবাজ এবং তোষণবাজের সরকারটাকে হারাতেই হবে, প্রত্যেককে হারাতে হবে। পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে এসে ভোট দিতে হবে। এবং এই যে সুখী হিন্দু বাঙালি, ভোটের দিন কচি পাটার ঝোল খেয়ে, মাংস ভাত খেয়ে ঘুমিয়ে থাকা এবং ভাবা ওই ওরা তো ভোট দেবে, আমার একটা ভোট না দিলে কিছু হবে না, এই জিনিসটা চেঞ্জ করতে হবে। হিন্দু বাঙালির ভোটের আর মাত্র 63%, এটাকে 83%-এ নিয়ে যেতেই হবে। পরিবর্তন চাই, না হলে নিজেরও বাঁচার আশা নেই, ছেলে মেয়েদেরও বাঁচার আশা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।